আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। হ্যাঁ, স্বাগত কোয়ান্টাম নার্সিং কোচিংয়ের ফেসবুক লাইভে। প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি। যদিও আজকে ক্লাসটা আমার ছিল না, তারপরে আমি ক্লাস দিচ্ছি। কারণ আজ আপনারা হয়তো ম্যাক্সিমামই জানেন যে আমার বাসা একটু দূরে, ঈদের ছুটিতে যেতে হবে, যে কারণে আমি একটু ক্লাসগুলো রেগুলার নিয়ে শেষ করে দিচ্ছি আর কি। আমার ক্লাসগুলো ঈদের আগে শিডিউলটা শেষ করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসে জয়েন করছেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি, যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ভয়েস ক্লিয়ার বা ভিডিও সব কিছু ঠিক আছে কিনা একটু জানাবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে। সাউন্ডটা একটু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করলে আমি মূল ক্লাসে চলে যাব। ওকে, ক্লিয়ার, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। আমি মূল ক্লাসে চলে যাই দেরি না করে। আমাদের আজকে তো 13 নম্বর ক্লাস ছিল, যদি 12 নম্বর ক্লাস হওয়ার কথা ছিল আজকে, কিন্তু আমি 13 নম্বর ক্লাসটা আজকে নিয়ে ফেলবো। 13 নম্বর ক্লাসে আমাদের যে টপিকটা ছিল ডে 3, এখানে সম্পদ, বিভিন্ন অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি, ব্যক্তিবর্গ, চরিত্র নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে কিছু কোশ্চেন আলোচনা করবো এখান থেকে। প্রথম কোশ্চেনটা আছে, স্যাটেলাইট বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? স্যাটেলাইট আমরা জানি 2018 সালে 2018 সালে 11ই মে, এটা আমরা আগেও আলোচনা করছি, 11ই মে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে। 11ই মে, যেটা বাংলাদেশ সময় ছিল 12ই মে তারিখে, 12ই মে তারিখে প্রথম বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কোন জায়গা থেকে? প্রথম স্যাটেলাইটের নাম ছিল বঙ্গবন্ধু 1। প্রথম স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু 1। এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় আমেরিকা থেকে। আমেরিকার কেপ কেনেডি যে রকেট উৎক্ষেপণ কেন্দ্র বা রকেট উৎক্ষেপণ যে কেন্দ্রটা আছে, সেখান থেকে, কেপ কেনেডি থেকে এই রকেটটা উৎক্ষেপণ করা হয়। আর এই রকেটের তৈরিতে, অর্থাৎ এই স্যাটেলাইট তৈরিতে সহযোগিতা করা হচ্ছে কোন দেশ? বাংলাদেশের স্যাটেলাইট তৈরিতে প্রথম যে স্যাটেলাইটটা, এই স্যাটেলাইট তৈরিতে সহযোগিতা করে কোন দেশ? এটা ম্যাক্সিমাম জানার কথা। ফ্রান্স করছিল আমাদের সহযোগিতা। ফ্রান্সের সহযোগিতায় আমাদের স্যাটেলাইট তৈরি হয়। এই স্যাটেলাইটের মেয়াদ হচ্ছে 15 বছর। স্যাটেলাইটের মেয়াদ কত? 15। খুব ইম্পর্টেন্ট। স্যাটেলাইটের মেয়াদ হচ্ছে 15 বছর। এবং বিশ্বে বাংলাদেশের আগে কতটা দেশ এই উপগ্রহ, স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে, এবং বাংলাদেশ কততম ছিল? বাংলাদেশের আগে 56টা দেশ, বাংলাদেশের আগে 56টা দেশ এই স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 57তম। হ্যাঁ, সবারই অ্যান্সার সঠিক। ওকে, তাহলে এই 56তম দেশের পরে 57তম দেশ হিসেবে বাংলাদেশ প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশে। আর এই স্যাটেলাইটের মেয়াদ 15 বছর। এবং সম্প্রতি বঙ্গবন্ধু 2 যে স্যাটেলাইটটা, এটা উৎক্ষেপণের বিভিন্ন কাজ চলমান আছে। এটা হয়তো উৎক্ষেপণ করা হবে কিছুদিনের ভিতরেই, বছরখানেকের ভিতরেই। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আগে স্যাটেলাইট ছিল না। বাংলাদেশ কী করতো? আগে অন্যান্য দেশ থেকে এই স্টেশনগুলো ভাড়া নিত। তারা এই অ্যাক্সেসগুলো ভাড়া নিয়ে তাদেরকে ভাড়া দেওয়া লাগতো। তাহলে বিদেশি যে আবহাওয়া বা বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহ করা, বা আবার পূর্বাভাস দেওয়া, বিভিন্ন ঘূর্ণিঝড় বা এগুলো পূর্বাভাস দেওয়ার যে বিষয়গুলো ছিল, এগুলো বিদেশি স্যাটেলাইট থেকে আমাদেরকে তথ্যগুলো কিনতে তারপরে সম্প্রচার করতে হতো। একইভাবে বিদেশি বিভিন্ন চ্যানেল আমরা দেখি, এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাছে ডাটাগুলো পৌঁছায়। তাহলে এই বাংলাদেশের স্যাটেলাইট আসার কারণে নিজেরা কিন্তু আমাদের নিজেদের স্যাটেলাইট দিয়ে আমাদের দৈনন্দিন কাজ বা আমাদের যে কাজগুলো প্রয়োজন সেগুলো আমরা মেটাতে পারতেছি। তাহলে এই যে স্যাটেলাইট হচ্ছে বাংলাদেশ 57তম দেশ হিসাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করে। ওকে, ফাইন। যারা লাইভটা শেয়ার করেন না, তারা দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন এবং খাতার নোট নিয়ে বসবেন। আমি বলছিলাম নোট শেয়ার করতে, আপনারা নোট শেয়ার করেন না। তাহলে এখানে 57তম দেশ হিসাবে বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করে। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যার দিক দিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যার দিক দিয়ে আমরা জানি ম্যাক্সিমাম ভুল, মানে রিসেন্টলি যে রিপোর্টটা আসছে, সবারই ম্যাক্সিমাম উত্তর দিবে যে জনসংখ্যা বিশ্বে 1 নম্বর হচ্ছে চীন। কিন্তু লাস্ট তথ্য অনুযায়ী
1 নম্বর অবস্থানে কিন্তু ভারত, জনসংখ্যার শীর্ষ দেশ হচ্ছে ভারত। সর্বশেষ তথ্য অনুসারে বা পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে কোন দেশে? ভারতে। ভারত সবথেকে বেশি জনসংখ্যা। এবং বিশ্বে সবথেকে কম জনসংখ্যা কোন দেশে, এটা আপনারা বলেন, আমি অন্য বিষয়ে চাচ্ছি। পৃথিবীর কোন দেশে সবথেকে কম জনসংখ্যা আছে? এটা সবাই জানার কথা। ভ্যাটিকান সিটিতে সবথেকে কম পরিমাণ জনসংখ্যা। আবার আমাদের আরেকটা বিষয় এখান থেকে দেখি যে কোন দেশে সবথেকে বেশি জনসংখ্যা ঘনত্ব। জনসংখ্যার ঘনত্বকে কীভাবে বের করা হয়? ডেন্সিটি অফ টোটাল পপুলেশন বাই টোটাল এরিয়া। মোট জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1119, প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন মানুষ বসবাস করে থাকে। একইভাবে পৃথিবীর সব থেকে কোন দেশে জনসংখ্যা ঘনত্ব বেশি? সেটা হচ্ছে মোনাকো। ইউরোপের একটা দেশ মোনাকো, এই দেশটাতে প্রায় 26,000 প্লাস, 26K প্লাস প্রতি বর্গ কিলোমিটার। দেশটা খুবই ছোট, সেই হিসাবে অনেক লোক বসবাস করে। এটা হচ্ছে মোনাকোতে প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 26,000 লোক বসবাস করে থাকে। 26,000 লোক বসবাস করে। দেখি সবার অ্যান্সার কি দিচ্ছে, সবার অ্যান্সারটা দেখি। ওকে, অনেকে সপ্তম, অষ্টম। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? আমি আরেকটা বিষয়, এখানে আয়তনের দিক বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম। বিশ্বে আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে, আর আয়তনের দিক দিয়ে সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। বৃহত্তম দেশের নাম কি? রাশিয়া। রাশিয়া হচ্ছে আয়তনের দিক দিয়ে অনেক বড়। আর আয়তন জনসংখ্যা সব থেকে ছোট হচ্ছে ভ্যাটিকান সিটি, যদিও সেটা জাতিসংঘ অন্তর্ভুক্ত না। এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম। বাংলাদেশের সম আয়তনের দেশ আছে নেপাল। নেপালের আয়তন হচ্ছে 95তম। বাংলাদেশের প্রায় সম আয়তনের দেশ। নেপাল এবং বাংলাদেশের আয়তন প্রায় সমান। ওকে, তাহলে পৃথিবীতে আমরা দেখলাম মোনাকোতে জনসংখ্যা ঘনত্ব সব থেকে বেশি, এখানে প্রায় 26,000 লোক বসবাস করে। তাহলে এই দেশটার আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার। এই দেশটার আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার। মোনাকোর আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার। ময়মনসিংহ শহরে ছোট্ট একটা জায়গাকে বোঝানো হচ্ছে, ছোট্ট একটা জায়গা। এখানে অনেক বড় বড় বিল্ডিং এর অনেক মানুষ বসবাস করে থাকে, তাই বলা হচ্ছে এখানে সব থেকে বেশি। আর সব থেকে কম ঘনত্ব জনসংখ্যা ঘনত্ব দেশ হচ্ছে মঙ্গোলিয়াতে মাত্র 2 জন, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 জন বসবাস করে। মঙ্গোলিয়াতে জনসংখ্যা ঘনত্ব সব থেকে কম। তো যদি প্রশ্ন আসে কোন দেশে জনসংখ্যা ঘনত্ব সব থেকে কম? মঙ্গোলিয়াতে জনসংখ্যা ঘনত্ব সব থেকে কম। আর সব থেকে বেশি হচ্ছে মোনাকো। আর সব থেকে বেশি জনসংখ্যা কোন দেশে? ভারতে। সব থেকে কম ভ্যাটিকান সিটি। এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্বে অষ্টম। ওকে, আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী পর্বতারোহীকে? নারী। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ীকে? নিশাত মজুমদার, সাদিয়া শারমিন, ওয়াসিফা নাজনীন। আমরা জানি বাংলাদেশের এখন পর্যন্ত পাঁচজন ব্যক্তি এভারেস্ট জয় করছে। 5 জন ব্যক্তি এভারেস্ট জয় করছে। প্রথম জয় করছিল হচ্ছে মুসা ইব্রাহিম। তিনি 2010 সালে প্রথম এভারেস্ট জয় করেন। বাংলাদেশের পক্ষে মুসা ইব্রাহিম তিনি প্রথম এভারেস্ট জয় করেন। আর এখানে নিশাত মজুমদার এবং ওয়াসিফা নাজনীন দুজন এভারেস্ট বিজয়ী। এখানে দুজন এভারেস্ট বিজয়ী, কিন্তু এখানে কোন ব্যক্তি বা কোন নারী, যেহেতু এখানে নারী চাইছে, তাহলে কিন্তু মুসা ইব্রাহিম হচ্ছে না এখানে, কারণ নারী
তাহলে নিশাত মজুমদার হতে পারে অথবা ওয়াসিফা নাজনীন হতে পারে, কারণ তারা দুজনই খুবই ফেমাস এবং তারা এভারেজ জয় করছে। সেক্ষেত্রে আমরা দেখি একটা বিষয়, এই ওয়াসিফা নাজনীন তিনি বাংলাদেশের পক্ষে প্রথম সেভেন সামিট জয় করেন। বাংলাদেশের পক্ষ থেকে তিনি প্রথম 7 সামিট জয় করেন। 7 সামিট মানে কি? সামিট মানে চূড়া। এই সামিট মানে হচ্ছে চূড়া। অর্থাৎ 7টা মহাদেশে, আমরা জানি 7টা মহাদেশ, এই 7টা মহাদেশের 7টি অর্থাৎ সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ আছে, যেমন এশিয়া মহাদেশ যদি ধরি, এশিয়া মাথা পৃথিবীর যে বৃহত্তম দীর্ঘতম বা আমাদের উচ্চতম পর্বতশৃঙ্গ সেটা হচ্ছে এভারেস্ট। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে এভারেস্ট। একইভাবে প্রত্যেকটা মহাদেশে এরকম কিন্তু অনেক পর্বতশৃঙ্গ আছে। প্রত্যেকটা মহাদেশে সেই হিসাবে যেমন কিলিমানজারো, তারপরে অন্যান্য যে পর্বতগুলো আছে, এই পর্বত হিসাবে 7টা মহাদেশে 7টা উচ্চতম পর্বত আছে এবং 7টা উচ্চতম পর্বত আরোহীর এই 7টা পর্বতই জয় করছে ওয়াসিফা নাজনীন। ওয়াসিফা নাজনীন তিনি বাংলাদেশের পক্ষে প্রথম এই 7টা মহাদেশ 7টা যে উচ্চতম পর্বত শৃঙ্গ আছে তিনি জয় করছে। কিন্তু এখানে যেহেতু চাইছে এভারেস্ট শৃঙ্গ, তিনি অবশ্যই এভারেস্ট জয় করছে, কিন্তু প্রথম না, তিনি কিন্তু প্রথম জয় করে নাই। প্রথম জয় করছে নিশাত মজুমদার, তিনি হচ্ছে প্রথম জয় করছে বাংলাদেশের পক্ষে। প্রথম এভারেস্ট জয় করছে নিশাত মজুমদার। নিশাত মজুমদার 2012, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ নিশাত মজুমদার তিনি হ্যাঁ। এরপরে আমি যদি যাই পরের কোশ্চেনে, সড়ক পরিবহন আইন 2018 কার্যকর হয় কবে? সড়ক পরিবহন আইন, সড়ক পরিবহন আইন 2018 নতুন করে একটা সড়ক পরিবহন আইন তৈরি করা হয়, যেটা আমরা জানি 2018 সালে নিরাপদ সড়ক চাই একটা আন্দোলন হয়। নিরাপদ, আপনারা হয়তো অনেকেই আন্দোলন করছিলেন, এই আন্দোলনে যোগদান করছিলেন, নিরাপদ সড়ক চাই। তখন 2018 সালে ঢাকাতে 2জন শিক্ষার্থী মারা যাওয়াকে কেন্দ্র করে পরবর্তীতে আন্দোলনটা আস্তে আস্তে কিন্তু অনেক বেশি বেগবান, সারা দেশব্যাপী এটা ছড়িয়ে পড়ে। নিরাপদ সড়কের আন্দোলন, নিরাপদ সড়ক চাই এই দাবিতে নিয়ে পুরা দেশে এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী 2018 সালে একটা আইন পাশ করা হয় এবং এই আইনটা 2019 সালে এসে পাশ হয়। 2018 সালে যে আইনটা করা হয়, এই আইনটা সংসদে এসে পাশ হয় 2019 সালে। কিন্তু কয় তারিখে পাশ হতে জানতে হবে আমাকে, কয় তারিখে এই আইনটা পাশ হয়? 2018 সালে প্রেক্ষাপটে যে আইনটা তৈরি করা হয়, এই আইনটা কত সালে পাশ হয়? সড়ক পরিবহন আইন কত সালে পাশ হয়? ওকে, তাহলে ম্যাক্সিমাম কিন্তু 2018 সালে ওই 2জন শিক্ষার্থী, রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2জন শিক্ষার্থী, আমার নামটা এখন একজন হচ্ছে দিয়া আর একজনের নাম কি ছিল জানি, এটা আমার এখন মনে আসতেছে না আর কি। এই 2জন মৃত্যুবরণ করা, একজন ছেলে একজন মেয়ে মৃত্যুর কারণে পরবর্তীতে সারা দেশব্যাপী আন্দোলনটা ছড়িয়ে পড়ে। তার পরিপ্রেক্ষিতে সরকার সংসদের মাধ্যমে একটা আইন পাশ করে, যেটাকে বলা হয় সড়ক পরিবহন আইন। সড়ক পরিবহন আইন ছিল 2018 সালে, এটা পাশ হয় 2019 সালের 1 নভেম্বর এই আইনটা পাশ হয়। বলা হচ্ছে বাংলাদেশের আর্থিক বছরের সময়কাল কিভাবে হিসাব করা হয়? আর্থিক বছর, এক বছর আয় ব্যয়ের হিসাবকে আমরা বলি বাজেট বলে থাকি। আমাদের দেশে বাজেট প্রণয়ন করা হয় বাজেট। এই বাজেট আবার 2 প্রকার, এই বাজেট হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ঘাটতি বাজেট, আর একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। এটা ঘাটতি বাজেট, একটা উদ্বৃত্ত বাজেট। মানে উদ্বৃত্ত বাজেটটা কি? আমার যা খরচ হবে একটা বছরে তার থেকে ইনকামটা বেশি হবে, এটাকে বলা হয় উদ্বৃত্ত বাজেট। কিন্তু বাংলাদেশে কিন্তু যা ইনকাম হয় তার থেকে বেশি খরচ হয়, তাহলে বাংলাদেশের বাজেট কোনটা? বাংলাদেশের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট। আর বাংলাদেশের বাজেট পাস হয় বা বাজেট কার্যকর হয় কোন মাস থেকে, এটা আপনাদের সবাই জানার কথা। তাহলে এই আর্থিক বছর বলতে ওই বাজেটের সময়টাকে বোঝানো হয় থাকে, যে একটা বছরের যে আয় ব্যয়ের হিসাব আমরা কি জানুয়ারি থেকে ডিসেম্বর ঘোষণা করি, নাকি জুলাই থেকে জুন, নাকি জুন থেকে জুলাই, জুন থেকে জুন, নাকি এইভাবে কোনটা হিসাব করে থাকি, কোনটার থেকে কোন সময় পর্যন্ত আমরা এই অর্থ বছর হিসাব করে থাকি, সেটা হচ্ছে এখানে জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এক এক দেশের হিসাব এক এক রকম। সেক্ষেত্রে বাংলাদেশের হিসাব হচ্ছে
জুলাই 1 তারিখ থেকে জুনের জুলাই 1 থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। অর্থাৎ আমি যদি হিসাব করি এখন যদি আমাদের বাজারে চলে বা আর্থিক বছর সেটা হচ্ছে 2023-24 অর্থ বছর, এখন চলে হচ্ছে 2023-24 অর্থ বছর। 2023 সালের জুলাই মাসে 1 তারিখে এই বাজেটটা প্রণয়ন করা হয়, 24 সালের জুন পর্যন্ত এটা চলবে। 24 সালের জুলাই থেকে জুলাইয়ের 1 তারিখে আবার বাজেটটা প্রণয়ন করা হবে, যেটা 25 সালের জুনের 30 তারিখ পর্যন্ত চলবে। তাহলে আমরা বলতে পারি একটা আর্থিক বছর হচ্ছে এক বছরের হিসাব, জুলাই থেকে জুন। আমরা গত ক্লাসে পড়ছিলাম এই আর্থিক যে বিলটা এটা সংসদ উত্থাপন করায় রাষ্ট্রপতির কিন্তু অনুমতির প্রয়োজন হয়, এবং এই আর্থিক বছর বা এই যে বাজেট সংসদ উত্থাপন করে হচ্ছে অর্থমন্ত্রী তিনি এই বাজেটটা সংসদ উত্থাপন করে। প্রশ্ন আসতে পারে, প্রথম বাজেট বাংলাদেশের প্রথম বাজেট কে উত্থাপন করেন? বাংলাদেশের প্রথম বাজেট কে উত্থাপন করেন? এটা জানান আপনারা যে বাংলাদেশের প্রথম বাজেটটা কে উত্থাপন করছিল? বাংলাদেশের প্রথম বাজেট কে উত্থাপন করে? এটা আপনাদের কাছে জানতে চাই আমি। প্রথম বাজেটটা বাংলাদেশের যে প্রথম বাজেট প্রণয়ন করা হয় স্বাধীনতার পরে, ওই বাজেটটা উত্থাপন করে কোন ব্যক্তি? হ্যাঁ, রাজনী খাতুন লিখছেন, তাজউদ্দিন আহমেদ তাজু না রে ভাই, তাজউদ্দিন আহমেদ, সঙ্গে শর্টকাট সব জায়গায়। যাই হোক, তাজউদ্দিন আহমেদ যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিল স্বাধীনতাকালীন সময়ে, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তিনি পরবর্তীতে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে এই কারণে তিনি বাজেটটা উত্থাপন করেন। বলা হচ্ছে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটা? বিদেশ থেকে যে অর্থগুলো অর্জন করা হয় তাকে বলা হচ্ছে বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে যে অর্থগুলো আসে সেটা বিভিন্ন প্রক্রিয়ায় আসে। আমরা যখন দেশ থেকে কোনো কিছু বিদেশে বিক্রি করি, কোনো কিছু বিদেশে বিক্রি করলে ওই দেশ আমাদেরকে ডলার প্রেরণ করে, ডলারের বিপরীতে আমরা ক্রয় বিক্রয় করে থাকি। আমরা যদি কোনো দেশ থেকে পণ্য ক্রয় করতে হয়, আমাকে কিন্তু ডলার হিসেবে, আন্তর্জাতিক মুদ্রা আছে ডলার, এই ডলারের হিসাবে কিন্তু আমাকে পণ্যের দাম দিয়ে আসতে হয়, কারণ আমাদের বাংলাদেশের টাকা ওই দেশে চলবে না। সেই হিসাবে যত টাকার আমি পণ্য ক্রয় করব সে ডলারের মাধ্যমে এক্সচেঞ্জ করে ওই দেশে পাঠাতে হয়। এই জন্য বিভিন্ন সময় আমরা বলি আমাদের রিজার্ভ কমে যাচ্ছে। এই যে রিজার্ভ যদি না থাকে তাহলে আমরা আমদানি রপ্তানি প্রক্রিয়া অর্থাৎ আমদানি করতে পারবো না বিদেশে, কারণ আমাদের দেশে টাকা বিদেশে চলবে না। আমাদের টাকাগুলো আমরা যখন ব্যাংকে জমা দেওয়া হবে, এগুলো ডলারে এক্সচেঞ্জ হয়ে বিদেশে ওই ব্যক্তির কাছে ডলারে চলে যাবে। আমাদের যে ডলার না থাকে অর্থাৎ বিদেশ থেকে টাকা না আসে, একইভাবে যখন বিদেশ থেকে টাকা পাঠাবে ওই দেশের টাকা তো আমাদের দেশে চলবে না, তাহলে উনি যখন টাকা পাঠাবে ওটা ডলারে কনভার্ট হয়ে আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংকে জমা হবে। তাহলে এইভাবে কিন্তু ডলারটা এক্সচেঞ্জ হয়ে থাকে। তাহলে বৈদেশিক যে মুদ্রাগুলো আছে, বৈদেশিক মুদ্রা বলতে আমরা ডলারকে বুঝে থাকি, ডলার হচ্ছে আমাদের দেশে জমা হয় বাংলাদেশ ব্যাংকে। তাহলে কোন দেশ থেকে সব থেকে বা কোন খাতের পণ্যটা বিদেশে বিক্রি করে সব থেকে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়? আমরা বিভিন্ন সময় পড়ে থাকি অর্থকারী ফসল কোনগুলো? যে ফসলগুলো বা যে পণ্যগুলো, যে সব ফসলগুলো বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাকে বলা হয় অর্থকারী ফসল। বাংলাদেশের ধান কিন্তু অর্থকারী ফসল না, কারণ বাংলাদেশের ধান বা চাল বিদেশে রপ্তানি করা হয় না। বাংলাদেশের চা, পাট এগুলো কিন্তু অর্থকারী ফসল, কারণ কি এগুলো বিদেশে রপ্তানি করা হয়। একইভাবে এখানে যে শিল্পগুলো বলা হয়েছে, এখানে কোন শিল্প থেকে? চামড়া নাকি পোশাক নাকি মৎস্য নাকি প্রাকৃতিক গ্যাস? বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস হয়ে থাকে। মৎস্য উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশের সামগ্রিকভাবে বিশ্বের চতুর্থ, মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের ভিতরে চতুর্থ, কিন্তু আমাদের জনসংখ্যা অনেক বেশি, যে কারণে বিদেশে রপ্তানি করা হয় না। আমাদের দেশ থেকে কিছু মাছ যায় এখান থেকে, অল্প কিছু মাছ এখান থেকে যায়, যেমন চিংড়ি রপ্তানি করা হয়, ইলিশ যায়, বেশিরভাগ যায় ইলিশ ভারতে যায়, ইলিশটা ভারতে।
রপ্তানি করা হয়ে থাকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিশ্বের 11টি দেশে বিশ্বের 11টি দেশে ইলিশ মাছ পাওয়া যায়। কয়টি দেশে? বিশ্বের 11টি দেশে ইলিশ মাছ হয়। তার ভিতরে বাংলাদেশে হয় 86%। বিশ্বে মোট 100% ইলিশের 86%ই হয় বাংলাদেশে, কিন্তু তারপরে আমরা ইলিশ মাছ খাইতে পারি না বিভিন্ন কারণে। যাই হোক, তাহলে এই যে বিষয়টা দেখলাম, তাহলে আবার সামগ্রিকভাবে সব মাছের দিক দিয়ে বাংলাদেশের বিশ্বের চতুর্থ। মাছ উৎপাদনের দিক দিয়ে বিশ্ব হচ্ছে বাংলাদেশের অবস্থান চতুর্থ। আর সব থেকে বেশি পরিমাণ মুদ্রা অর্জন করি আমরা তৈরি পোশাক থেকে। রেডিমেড যে গার্মেন্টসটা আছে, রেডিমেড গার্মেন্টসগুলো বিদেশে পণ্য রপ্তানি করা হয়। আমরা সব থেকে বেশি রপ্তানি করা হয় ইউরোপের বাজারে বা আমেরিকাতে সব থেকে বেশি রপ্তানি করা হয়। এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা পোশাক রপ্তানি করে এখান থেকে আমরা ডলার ইনকাম করে থাকি। বলেছে বাংলাদেশে কোন প্রাকৃতিক সম্পদ সব থেকে বেশি মজুদ আছে? বাংলাদেশে কোন প্রাকৃতিক সম্পদ সব থেকে বেশি পরিমাণে মজুদ আছে? বাংলাদেশে কোন প্রাকৃতিক সম্পদ সব থেকে বেশি মজুদ আছে? সবচেয়ে কোন প্রাকৃতিক সম্পদ মজুদ বেশি কোনটা আছে সেটা আমাদের জানতে হবে। তেল। বাংলাদেশে একটা তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় 1985 সালে। বাংলাদেশে প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুরে, সিলেটের হরিপুরে প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়। একইভাবে গ্যাস ক্ষেত্রটাও এটা আবিষ্কৃত হয় সিলেটে 1955 সালে। 1955 প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় এবং গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সাল থেকে। গ্যাস উত্তোলন শুরু হয় বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সাল থেকে, আর গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। বাংলাদেশের লোহার খনি এখন পর্যন্ত পাওয়া যায় নাই। জিরকন এগুলো কক্সবাজার বা বিভিন্ন সমুদ্র সৈকতে মৌলভীবাজারের পাহাড়গুলোতে কিছু খনিজ পদার্থ এগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু সব থেকে বেশি কোনটা? আমরা জানি বাংলাদেশে অনেকগুলো গ্যাস ক্ষেত্র আছে। বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র কয়টা? বর্তমানে গ্যাস ক্ষেত্র হচ্ছে বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র কয়টা? এবং প্রথম গ্যাস ক্ষেত্র ছিল সিলেটের হরিপুরে। এবং এই গ্যাস ক্ষেত্রের ভিতরে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র, বাংলাদেশের সবথেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে গ্যাস ক্ষেত্র তিতাস। বাংলাদেশ সবথেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের সবথেকে বড় গ্যাস ক্ষেত্র তিতাস, যেটা অবস্থান করতেছে ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের সামগ্রিক গ্যাস ক্ষেত্র আছে সাঙ্গু, যেটা সামগ্রিক গ্যাস ক্ষেত্র। তাহলে গ্যাস কিন্তু গ্যাসে হচ্ছে বাংলাদেশ পরিপূর্ণ, তারপরেও গ্যাসের দাম অনেক বেশি। যাই হোক, তাহলে এই যে গ্যাস ক্ষেত্র, বাংলাদেশ সবথেকে বেশি পরিমাণ গ্যাস মজুদ আছে। এই গ্যাসটা ব্যবহার করে ইউরিয়া তৈরিতে ব্যবহার করা হয়, বা বাসা বাড়িতে আমরা ব্যবহার করি, গাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এই গ্যাস ক্ষেত্র কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি পরিমাণ গ্যাস ক্ষেত্র এখানে মজুদ আছে। এবং বাংলাদেশের সবশেষ যে গ্যাস ক্ষেত্রটা, সবশেষ যে গ্যাস ক্ষেত্র সেটা হচ্ছে ইলিশা ভোলা। সর্বশেষ যে গ্যাস ক্ষেত্র সেটা হচ্ছে ইলিশা ভোলাতে। ওকে, সবারই অ্যান্সার সঠিক, সবারই পারার কথা। এবং বাংলাদেশের গ্যাসের ভিতরে বেশিরভাগ থাকে মিথেন গ্যাস থাকে। মিথেনের সংখ্যা তো CH4। এই CH4 কে কাজে লেগে পরে ইউরিয়া সার তৈরি করা হয়। আর বাংলাদেশের যে সর্বশেষ গ্যাস ক্ষেত্র ইলিশা, এটা হচ্ছে 29তম। তাহলে বাংলাদেশের সর্বশেষ গ্যাস ক্ষেত্র হচ্ছে ইলিশা, এটা 29তম। তার মানে কি বাংলাদেশে 29টা গ্যাস ক্ষেত্র আছে। বাংলাদেশে 29টা গ্যাস ক্ষেত্র আছে। আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। সবার অ্যান্সারটা একটু দেখি। তিতাস ওকে। বলা হচ্ছে কোনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নাই? কোনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়? বাংলাদেশে 6টি ব্যাংক
ছয়টি ব্যাংক হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বিডি ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। এটা এর পূর্ব নাম ছিল ইস্ট পাকিস্তান ব্যাংক ছিল, পরবর্তীতে নাম স্বাধীনতার পর নামকরণ হয় বাংলাদেশ ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংকের প্রধানের নাম হচ্ছে, প্রধানকে বলা হয় গভর্নর। বাংলাদেশ ব্যাংকের প্রধানকে বলা হয় গভর্নর। গভর্নর বর্তমান গভর্নরের নাম কি? আব্দুর রউফ। আব্দুর রউফ তালুকদার। আব্দুর রউফ তালুকদার বর্তমান গভর্নর, তিনি হচ্ছে আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশে দুই ধরনের নোট প্রচলন আছে। বাংলাদেশে যে টাকাগুলো আমরা ব্যবহার করি, দুই ধরনের নোট প্রচলন আছে, একটা সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট। সরকারি নোট কোনগুলো? বাংলাদেশের সরকারি নোট হচ্ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই তিনটা হচ্ছে সরকারি নোট। আর বাকি 10 থেকে শুরু করে 1000, এখানে 7টা নোট আছে মোট। এই 7টা নোট এখানে 3টা, আর এই 7টা, মোট 10টা নোট। এই 7টা নোট হচ্ছে ব্যাংক নোট বলা হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংক এই নোটগুলো বাজারে সাপ্লাই দিয়ে থাকে। আর এইগুলোতে 10 থেকে 1000 এই নোটগুলোতে দেখবেন লেখা থাকে সাহিবা, অর্থাৎ উপরে লেখা থাকবে বাংলাদেশ ব্যাংক, সাহিবা মাত্র ইহার বাহককে এত টাকা দিতে বাধ্য থাকিবে, এটা লেখা থাকে। কিন্তু 1, 2, 5 টাকা যে নোটগুলো আছে, এই নোটগুলো লেখা থাকে না। 1, 2, 5 টাকার নোটগুলো, 5 টাকার নোট হচ্ছে 22-20 সালের পরবর্তী যে নোটগুলো আছে। 5 টাকাটা আগেও ব্যাংক নোট ছিল, পরবর্তীতে এটা সরকারি নোট ঘোষণা করা হয়েছে। 20 সালের পরবর্তী যে 5 টাকার নোটগুলো আছে, আপনি 2 টাকার নোট এবং 10 টাকার নোট এক জায়গায় করে দেখবে দুটোর পার্থক্য কি। এটাকে বলা হয় সরকারি নোট, আর এগুলো হচ্ছে ব্যাংক নোট। এখানে পার্থক্য কি? এই সরকারি নোটে স্বাক্ষর থাকে, সরকারি নোটে স্বাক্ষর থাকে হচ্ছে অর্থ সচিবের। সরকারি নোটে স্বাক্ষর করে হচ্ছে অর্থ সচিব। সরকারি যে নোটগুলো থাকে, এই সরকারি নোটে হচ্ছে 1, 2, 5 এই 3টা নোটে স্বাক্ষর করে। দেখবেন স্বাক্ষরগুলো থাকবে হচ্ছে অর্থ সচিবের। অর্থ সচিব তিনি স্বাক্ষর করে। আর বর্তমান অর্থ সচিবের নাম হচ্ছে ফাতেমা ইয়াসমিন। ফাতেমা ইয়াসমিন, যিনি বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিব। ফাতেমা ইয়াসমিন খুব ইম্পর্টেন্ট। ফাতেমা ইয়াসমিন বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিব তিনি। ফাতেমা ইয়াসমিন বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিব। তাহলে সরকারি নোট। আর যেগুলো বেসরকারি নোট, অর্থাৎ ব্যাংক নোট বলা হয়ে থাকে, এই ব্যাংক নোটে স্বাক্ষর থাকে ব্যাংক নোট। ব্যাংক নোট হচ্ছে 10 থেকে শুরু করে 1000। এই নোটগুলোতে স্বাক্ষর থাকে হচ্ছে গভর্নরের। বাংলাদেশ ব্যাংকের প্রধান হচ্ছে গভর্নর, তাহলে গভর্নরের স্বাক্ষর থাকে হচ্ছে এই নোটগুলোতে। গভর্নর, বর্তমান গভর্নরের নাম কি? বর্তমান গভর্নর হচ্ছে আব্দুর রউফ তালুকদার। এটা লিখে দিলাম, বর্তমান গভর্নর নাম কি? আব্দুর রউফ তালুকদার। খুব ইম্পর্টেন্ট জায়গা এগুলো। এরপরে এখানে যেটা আমাদের মূল কোশ্চেন ছিল, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টি? বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টি। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর যেখানে কেন্দ্রীয় ব্যাংক থাকে না, তখন সেই জায়গাগুলোতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে 10টি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের শাখা 10টি। ঢাকায় 2টা, রাজশাহী, অর্থাৎ প্রত্যেক বিভাগে একটা করে। প্রত্যেক 8 বিভাগে 8টা, ঢাকাতে একটা বেশি 9টা, রাজশাহীতে একটা বেশি, অর্থাৎ রাজশাহী শহরে একটা আর বগুড়াতে একটা। এই মোট 10টা শাখা নিয়ে বাংলাদেশ ব্যাংক পরিচালনা হয়ে আসতেছে। সেক্ষেত্রে অন্যান্য জায়গাগুলোতে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম পরিচালনা করে এই 6টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেটা 6টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি কি? এখানে 3টার নাম দেওয়া আছে। একটা হচ্ছে সোনালী ব্যাংক, একটা হচ্ছে অগ্রণী ব্যাংক, একটা জনতা ব্যাংক, আর হচ্ছে রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক। এরপর আছে বেসিক ব্যাংক। আর হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বিডি ব্যাংক বলতে পারি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট। এই 6টা। তাহলে এখানে 3টার নাম: সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ব্যাংক আর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এই 6টা ব্যাংকে বলা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। উত্তরা ব্যাংক হচ্ছে প্রাইভেট ব্যাংক। উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এগুলো হচ্ছে প্রাইভেট, ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এখানে বলা হচ্ছে প্রবাসীদের পাঠানো অর্থ
কোনটির সাথে সম্পর্কিত? বিদেশ থেকে যে আমাদের প্রবাসীরা আছে তারা যে টাকাটা বিদেশ থেকে আমাদের পাঠায়, এই টাকাটা কোনটাতে যুক্ত হয়? জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আর ডিসি মানে অর্থনৈতিক টার্মে বলা হয় ডেপ্রিসিয়েশন কস্ট। ডেপ্রিসিয়েশন কস্ট মানে হচ্ছে অপচয় ব্যয়। অপচয় না, কিন্তু এটা হচ্ছে অপচয় ব্যয়। একটা দ্রব্যের ব্যবহারজনিত ব্যয় বলা হয় থাকে। আর এনএনআই হচ্ছে নিট ন্যাশনাল ইনকাম। জিডিপি মোট গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট দেশজ উৎপাদন, এটাকে বলা হচ্ছে মোট দেশজ উৎপাদন। আর জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন, এটাকে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এখন জাতীয় উৎপাদন বলা হচ্ছে বিদেশ থেকে যে টাকাগুলো আসে, এই টাকাগুলো আমাদের ক্ষেত্রে ডোমেস্টিক মানে কি, দেশের অভ্যন্তরে যে জিনিসগুলো উৎপাদন করা হয় একটা আর্থিক বছর বা একটা নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে দেশীয় নাগরিক কর্তৃক, দেশীয় নাগরিক হোক আর বিদেশি নাগরিক হোক, এই যেই উৎপাদন করুক না কেন, যদি দেশের অভ্যন্তরে হয় তাকে বলা হয় জিডিপি। তাহলে বাইরের টাকা জিডিপিতে যুক্ত হয় না। জিডিপি আর জিএনপি দুটো পার্থক্য আমরা খুব সহজে বের করতে পারি। জিডিপি হচ্ছে হয়ার, এটা হচ্ছে হয়ার দিয়ে বের করতে হবে। যদি একটা দেশের ভিতরে হয় তাহলে জিডিপি শুধুমাত্র দেশের ভিতরে হইলে, বাইরের থেকে কিছু আসবে না, বাইরের থেকে কিছু এখানে যুক্ত হতে পারবে না। শুধুমাত্র দেশের অভ্যন্তরে যা হবে ওটাকে বলা হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। দেশের অভ্যন্তরে হয়ার দিয়ে বের করবো। আর জিএনপি হু দিয়ে বের করবো কে। আমাদের দেশের নাগরিকগুলো বিদেশে অবস্থান করতেছে, এখন তারা বিদেশে থেকে ইনকাম করে, ওই টাকাগুলো দেশে কিন্তু পাঠায়। তাহলে কে, বাঙালি জাতি, ন্যাশনাল, এখানে ন্যাশনাল কথা আছে, নেশন থেকে আসছে, জাতি, বাঙালি জাতি কর্তৃক সে যেখানে অবস্থান করুক না কেন, সে যে টাকাটা ইনকাম করবে, ওই টাকাটা আমাদের দেশের জিএনপিতে যুক্ত হবে, গ্রোস ন্যাশনাল ইনকাম। তাহলে প্রবাসীরা যে টাকাটা অর্থ পাঠায় ওইটা হচ্ছে জিএনপিতে যুক্ত হয়, এই জন্য এটা বলছে জিএনপি উত্তর। আর ডিসি হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট, এটা অপচয় ব্যয় কি জিনিস? অপচয় ব্যয় হচ্ছে একটা জিনিসের ব্যবহারজনিত ব্যয় বলতে পারি, বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বলতে পারি আমরা। যেমন এখানে আমরা বলতে পারি একটা জিনিস, আমরা একটা কারখানাতে কোনো জিনিস নষ্ট হয়ে গেল, ওটার যে ব্যয়টা বহন করতে তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন কস্ট। আমরা অন্যভাবে বলতে পারি যে আমি একটা ফোনকে ক্রয় করলাম, ফোন ক্রয় করার পরে 1 ঘন্টা পরে ওই ফোনটা আমি ওই দামে বিক্রি করতে পারবো না। 1 ঘন্টা পরে ওই যে যতটুকু আমার ব্যয় কমে গেল, অর্থাৎ দাম কমে গেল, ওটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন কস্ট। আর নিট, এখান থেকে এই জিএনপির থেকে এনএনপির থেকে যদি আমরা এখানে এনএনপি বের করতে চাই, এনএনপি বের করতে হলে আমাকে জিএনপি থেকে এই ডিসি বাদ দিতে হবে। এনএনপি থেকে যদি আমরা ডিসি বাদ দিই, এই এনএনপি বের করার জন্য জিএনপি মাইনাস ডিসি, তাহলে আমাদের এনএনপি বের হয়ে যাবে, নিটটা বের হয়ে যাবে, অর্থাৎ এর ভিতর থেকে নিট যে বিষয়টা বের হয়ে আসবে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, এটা অর্থনীতির একটা টার্ম। একটু আগে আমরা পড়ছিলাম যে কতজন বাংলাদেশি এভারেজ জয় করছে, ওখানে আমরা যখন এভারেজ বলছিলাম তখন কিন্তু বলে দিচ্ছি কতজন বাংলাদেশি এভারেজ জয় করছে। এটা আমরা খুব বেশি আলোচনায় যাব না, এটা আলোচনা কিন্তু আমরা আগেই করে ফেলছি। এটার অ্যান্সার কত হবে একটু দেখি অ্যান্সার সবারটা, তারপরে আমি উত্তর দিয়ে দিই। পাঁচজন 10-এর, ওকে 10-এর 1, 10-এর বি 3 জন দিচ্ছে। 10-এর বি কি 3 জন মাত্র? দশের বি বলছে অনেকেই, রীতা বলছে 10-এর বি,
আরও বি কে বলছে? মরিয়ম বলছে 10-এর বি। আপনাদের অ্যান্সার ভুল হচ্ছে, 10-এর বি না, 10-এর হচ্ছে 5 জন হবে। মুসা ইব্রাহিম, সজল খালেদ, ওয়াসিফা নাজনীন, তারপর হচ্ছে নিশাত মজুমদার, এই 4 জন। এবং আরেকজনের ব্যক্তির নাম কি জানি, এটা সজল এবং খালেদ, তারপর হচ্ছে নিশাত মজুমদার, তারপরে হচ্ছে ওয়াসিফা নাজনীন। এই মোট 5 জন মিলে 5 জন হচ্ছে এভারেস্ট জয় করছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স প্রদান করে কোন সংস্থা? বিআরটিএ। বিআরটিএ মানে কি? বাংলাদেশ বিডি রোড রোড ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট রোড ট্রান্সপোর্ট অথরিটি। বিআরটিএ মানে হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বিআরটিসি কিন্তু আমরা বাসগুলো দেখে থাকি বিআরটিসি। বিআরটিসি 2 জায়গায় আছে, তাহলে এটা কিন্তু হবে না, বিআরটিসি হবে না। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, যেগুলো আমাদেরকে বিভিন্ন খাদ্যদ্রব্য বা বিভিন্ন পণ্যের লাইসেন্স দিয়ে থাকে, তাকে বলা হয় বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট থেকে বিভিন্ন সব ধরনের দ্রব্য, সেটা মশার কয়েল হতে পারে, সেটা খাদ্যদ্রব্য হতে পারে, সব কিছু টেস্ট বাজারে সাপ্লাই দিতে গেলে বিএসটিআই লাইসেন্স নিতে হয়। আর বিআরটিসি হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। আর বিআরটি হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। অথরিটিটাই কোনো ড্রাইভিং লাইসেন্স বা বিভিন্ন ধরনের গাড়ির লাইসেন্সগুলো এই বিআরটিআই থেকে দেওয়া হয়ে থাকে, বিআরটিআই থেকে দেওয়া হয়ে থাকে লাইসেন্সগুলো। 11-এর বি বলছেন ম্যাক্সিমামই, 11-এর বি হবে না, বিআরটিসি না, বিটিআরসি না, সরি, এটা হচ্ছে বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন আছে, এটা হচ্ছে অন্য বিষয়। টেলিযোগাযোগ যেটা বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিশন। বিআরটিএ বা বিআরটিএ তাহলে এটা হচ্ছে এটা কি বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। আর বিটিআরসি মানে কি? বিটিআরসি হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বাংলাদেশ অর্থাৎ এটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারনেট যে বিষয়গুলো আছে, মোবাইল ফোনের বিষয়গুলো, এটা হচ্ছে টেলিকমিউনিকেশন বিষয়, যোগাযোগ ব্যবস্থা। বিএসটিআই খাদ্য বা অন্যান্য দ্রব্যগুলো। বিআরটিসি আমরা বিভিন্ন বাস দেখে থাকি, যেগুলো হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। আর বিআরটিএ থেকে বিভিন্ন ধরনের লাইসেন্স দেওয়া হয়ে থাকে। ওকে, 11-এর এ সবাই অনেক অ্যান্সার করছেন। এরপর হচ্ছে 12 নাম্বার। 2019 সালে ভ্যাকসিন হিরো পুরস্কার কে পেয়েছেন? 2019 সালে ভ্যাকসিন হিরো পুরস্কার কে পেয়েছেন? সালে ভ্যাকসিন হিরো পুরস্কার কে? নরেন্দ্র মোদী, অ্যাঞ্জেলা মার্কেল। নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, তিনি ভারতের প্রধানমন্ত্রী। অ্যাঞ্জেলা মার্কেল ছিল জার্মানির প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর ছিল। এবং রানিল বিক্রম সিংহ হচ্ছে শ্রীলঙ্কার, শেখ হাসিনা বাংলাদেশের। সালে জিএভিআই যে সংস্থা আছে, জিএভিআই গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন যে সংস্থা আছে, ভ্যাকসিন হিরো পুরস্কার
শেখ হাসিনাকে প্রদান করেন কোন সংস্থা? GAVI, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন যে সংস্থা, এই সংস্থা থেকে 2019 সালে শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পুরস্কার প্রদান করা হয়। ওকে, 13 নম্বর কোশ্চেন আমাদের চলে যায় পরবর্তী কোশ্চেনে। কোন সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করে? এই চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার দেওয়া হয় পরিবেশের ক্ষেত্রে, পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখার ক্ষেত্রে, পরিবেশের বিভিন্ন ধরনের দূষণ থেকে রক্ষা করা বা অন্যান্য বিষয়ে পরিবেশের ক্ষেত্রে এই চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার দেওয়া হয়ে থাকে। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার দেওয়া হয় এটা হচ্ছে পরিবেশ বিষয়ক একটা পুরস্কার, পরিবেশ বিষয়ক একটা পুরস্কার। এটা প্রদান করা হয় শেখ হাসিনাকে, এবং এই পুরস্কারটা প্রদান করে কোন সংস্থা? তেরোর বি ইউএনইপি কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর হচ্ছে নাইরোবি। সদর দপ্তর হচ্ছে নাইরোবি কেনিয়ার রাজধানী নাইরোবিতে। এই কেনিয়াতে হচ্ছে এই ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম এর সদর দপ্তর। ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, সদর দপ্তর হচ্ছে নাইরোবি, কেনিয়া। ইউএনইপি ওকে। বলা হচ্ছে পার্টের জিন বিন্যাস তত্ত্ব আবিষ্কার করেন কে? পার্টের যে জিনোম সিকোয়েন্স বা জিনটা, এটা আবিষ্কার করে কে? এখানে কয়েকজন ব্যক্তির নাম আছে। আবুল হুসাম, যিনি আর্সেনিক সনোফিল্টার আবিষ্কার করে। আর্সেনিক সনোফিল্টার। আর্সেনিক প্রশ্ন আসতে পারে, আর্সেনিক সনোফিল্টার আবিষ্কার করে কে? আবুল হুসাম, তিনি হচ্ছে আর্সেনিক সনোফিল্টার আবিষ্কার করে। আর্সেনিক যে একটা রোগ, পানিবাহিত রোগ, এটার পানির মাধ্যমে হয়ে থাকে। এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে আর্সেনিক সনোফিল্টার আবিষ্কার করা হচ্ছে আবুল হুসাম। শাইখ সিরাজ একজন কৃষি উপস্থাপক বলতে পারি আমরা। বিভিন্ন ধরনের অনুষ্ঠান, কৃষি বিষয়ক অনুষ্ঠান করে থাকে তিনি। বিভিন্ন টিভিতে, চ্যানেল আগে বিটিভিতে করতো, কৃষি দিবানিশি, অন্যান্য যে মাটি ও মানুষ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। একজন একজন উপস্থাপক বলতে পারি আমরা তাকে, ফেমাস একজন ব্যক্তি। এবার আছে মাকসুদুল আলম এবং জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু, তিনি যে গাছের জীবন আছে, তিনি এটা আবিষ্কার করেন। তিনি এটা প্রথম আবিষ্কার করেন যে গাছের জীবন আছে, জগদীশ চন্দ্র বসু প্রথম প্রমাণ করেন। আর মাকসুদুল আলম তিনি হচ্ছে পার্টের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন হচ্ছে মাকসুদুল আলম। ওকে, সবার অ্যান্সার সঠিক, মাকসুদুল আলম। মানব উন্নয়ন সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? সর্বশেষ 2022 সালে প্রকাশিত এই যে 22 সালের সূচক অনুযায়ী HDI 23 সালে প্রকাশিত হয়। এই HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশে এই অবস্থানে কোন জায়গায় আছে? এই সূচকের 1 নম্বরে আছে হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে 1 নম্বরে। 2-এ আছে হচ্ছে নরওয়ে হচ্ছে 2 নম্বরে। বাংলাদেশের অবস্থান কত? এই HDI সর্বশেষ যে রিপোর্টটা আছে, এখানে 191টি দেশের
191টি দেশকে নিয়ে এই রিপোর্টটা প্রকাশ করা হয়। 191টা দেশের ভিতরে বাংলাদেশের অবস্থান কত? 191টি দেশের ভিতরে অনুযায়ী বাংলাদেশের এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা প্রকাশ করেছে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি। প্রশ্ন আসতে পারে এইচডিআই প্রকাশ করে কোন সংস্থা? এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক, এটা প্রকাশ করা হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে ওকে, 15 সবার অ্যান্সার সঠিক, সবাই তো এটা জানেন, সবার অ্যান্সারই সঠিক। সুইজারল্যান্ড 1, হ্যাঁ সুইজারল্যান্ড 1 লিখছি আমি, সুইজারল্যান্ড 1, নরওয়ে আছে 2 নম্বরে, আর বাংলাদেশ আছে 129 নম্বরে। সেঞ্চুরি করে ফেলছে বাংলাদেশ। পরে কোশ্চেন আছে, দেশের মেট্রো রেল, দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কয় তারিখে? আমরা জানি বাংলাদেশের মেট্রো রেল এটা জাপানের সহায়তা, জাইকার অর্থায়নে, জাইকার সহযোগিতায় কিন্তু তৈরি হয়েছে। জাপানের সহযোগিতায় বাংলাদেশের এমআরটি লাইন বা মেট্রো রেল তৈরি হয়েছে। এবং মেট্রো রেলকে রক্ষার জন্য মেট্রো পুলিশ নামে একটা নতুন পুলিশ সংস্থা গঠন করা হয়েছে, পুলিশের একটা আলাদা টিম গঠন করা হয়েছে। এবং আমরা যদি দেখি এই মেট্রো প্রথম হচ্ছে উত্তরা থেকে, প্রথম অংশ উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত, উত্তরা থেকে ফার্মগেট বা আগারগাঁও পর্যন্ত খুলে দেওয়া হয়। আগারগাঁও পর্যন্ত খুলে দেওয়া হয় কয় তারিখে? আপনারা বলেন অ্যান্সার। 28 ডিসেম্বর 2022, 28 ডিসেম্বর 2022, 28, 16 মুখস্থ বিষয় দেখতে সবই আপনাদের। আঠাশ ডিসেম্বর 2022, হ্যাঁ। তাহলে এখান থেকে আমাদের যে মেট্রো রেলটা প্রথম খুলে দেওয়া হয় 28 ডিসেম্বর 2022 তারিখে, এই মেট্রো রেল প্রথম খুলে দেওয়া হয়, উদ্বোধন করা হয়। এবং এর মেট্রো রেল তৈরি হয় জাইকার অর্থায়নে, জাপানের অর্থায়নে। বাংলাদেশে তামাক চাষ নিরাচ্ছিত হচ্ছে কেন? বর্তমানে দেশে তামাক চাষ করা হচ্ছে না কেন? আমরা কয়েকটা বিষয় জানি, আমরা পড়ানোর সময় পড়ছিলাম গোল্ডেন ট্রায়াঙ্গেল, মনে আছে? গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন কোন দেশ? 3টা দেশ মিলে গোল্ডেন ট্রায়াঙ্গেল গঠিত। কোন কোন দেশ মিলে গোল্ডেন ট্রায়াঙ্গেল গঠিত? এই গোল্ডেন যখনই আসবে, গোল্ডেন কথাটা যখনই আসবে বুঝতে হবে মাদক সম্পর্কিত কোনো বিষয় এখানে আছে, মাদক সম্পর্কিত কোনো বিষয় এখানে অবশ্যই আছে। গোল্ডেন ট্রায়াঙ্গেল আছে হচ্ছে মাথালা, মাথালা কি? মায়ানমার, থাইল্যান্ড। থাইল্যান্ড আর আছে লাওস। এই 3টা দেশে একই জায়গায় অবস্থান করছে, পাশাপাশি গোল্ডেন ট্রায়াঙ্গেল। 3টা দেশের এই জায়গাতে প্রচুর মাদক উৎপাদন করা হয়, আফিম, পপি, এগুলো আফিম উৎপাদন করা হয়, এগুলো বলা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এরপর আছে গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্ট হচ্ছে আপাই, আমরা মনে রাখতে পারি এইভাবে, আপাই। গোল্ডেন ক্রিসেন্ট কি? আপাই। আফগানিস্তান, তারপর হচ্ছে পাকিস্তান, পাকিস্তান, আর হচ্ছে ইরান। এই 3টা দেশে এরকম একটা রুট আছে যে জায়গাতে আফিম উৎপাদন করে, যদিও আফগানিস্তানে আফিম উৎপাদনের পরিমাণ অনেক কমে গেছে এখন তালেবান সরকার আসার পরের থেকে, যে কারণে এই অঞ্চলটা আছে আফিম উৎপাদন করা হতো, পপি উৎপাদন করা হতো, পপি থেকে পরে বিভিন্ন ধরনের মাদক তৈরি করা হতো, যে কারণে এই বর্তমানে এটাকে বলা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। এরপরে আছে গোল্ডেন ওয়েস। আমরা যদি গোল্ডেন ওয়েস দেখি, গোল্ডেন ওয়েস হচ্ছে রাস্তা। গোল্ডেন ওয়েস কোথায়? বাভানে, বাংলাদেশ, ভারত, নেপাল।
ভানে বাংলাদেশ, ভারত, নেপাল, এই তিন দেশের যে বাংলাদেশে একদম উত্তর অঞ্চলে যে রোডটা শিলিগুড়ি করিডোরটার এই পাশে যে জায়গাটা, বাংলাদেশের পর একটু ভারত, তারপর আবার নেপাল, এই জায়গাটা প্রচুর পরিমাণে মাদক চোরাচালান হয়। এটাকে বলা হচ্ছে চোরাচালানের একটা বড় রুট, এই জন্য এটাকে বলা হচ্ছে গোল্ডেন ওয়েজ। আবার আছে গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ কোথায়? সোনারগ্রাম। এটা হচ্ছে কুষ্টিয়া জেলার 26টা গ্রাম, 26টি গ্রামকে বলা হয় গোল্ডেন, বলা হতো, এখন বলা হয় না, গোল্ডেন ভিলেজ। অর্থাৎ এক সময় ব্রিটিশ আমলে এই 26টা গ্রামে প্রচুর পরিমাণ গাঁজা উৎপাদন করা হতো। এই গাঁজা মাদক উৎপাদন করা হতো, যে কারণে এটাকে বলা হচ্ছে গোল্ডেন ভিলেজ। মাদক সম্পর্কিত বিষয়গুলো সবই গোল্ডেন দিয়ে নামকরণ করা। খুব ইন্টারেস্টিং না? তাহলে বর্তমান দেশে তামাক উৎপাদন করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। তামাক স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর, যে কারণে। বলছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? বাংলাদেশের দীর্ঘতম সেতু হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতুর দীর্ঘতম নদীও পদ্মা, দীর্ঘতম সেতুও পদ্মা। পদ্মা সেতু পদ্মা নদীর উপরে তৈরি। পদ্মা নদীর এক সাইডে হচ্ছে মাওয়া, আর মাওয়া হচ্ছে মুন্সিগঞ্জ। মাওয়া মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং জাজিরা, এই দুই প্রান্তকে একত্র করছে এই পদ্মা সেতু। পদ্মা সেতু হচ্ছে 2 তলা বিশিষ্ট, এবং এই পদ্মা সেতু তৈরিতে আমাদেরকে কারিগরি সহায়তা প্রদান করে চীন। কারিগরি যে সহায়তাগুলো আছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যে ইঞ্জিনিয়ারিং কার্যক্রমগুলো, এগুলো তারা চীনের সহায়তায় কিন্তু আমরা এই পদ্মা সেতু বর্তমানে দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা বড় মাইল ফলক, বা এটা পুরো দেশের জন্য মাইল ফলক, যে এত লম্বা একটি সেতু যে খরস্রোতা পদ্মার উপরে তৈরি করা হয়েছে। এবং এই পদ্মা সেতুর প্রস্থ হচ্ছে 18.10 মিটার। 18.10 মিটার। কিন্তু দৈর্ঘ্য, এখানে চাওয়া হচ্ছে দৈর্ঘ্য কত? আমরা তো জানি কয়েকটা আমাদের দেশে বড় বড় সেতুর ভিতরে একটা আছে যমুনা সেতু। যমুনা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। বাংলাদেশের যমুনা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। এরপরে লালন শাহ সেতু, যেটা ওটা হচ্ছে 1.8। লালন শাহ সেতু 1.8। লালন শাহ সেতু বা আমরা হার্ডেন্স ব্রিজ যেটাকে বলে থাকি, পাশাপাশি ওটার দৈর্ঘ্য হচ্ছে 1.8 কিলোমিটার। আর পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। আপনাদের সবার অ্যান্সারই সঠিক। এটা খুব সহজ প্রশ্ন। আঠারো পয়েন্ট 10 প্রস্থ ওকে। মাওয়া, জাজিরা, শরীয়তপুর। হ্যাঁ, এই জাজিরা হচ্ছে শরীয়তপুর, জাজিরা হচ্ছে শরীয়তপুরে, আর মাওয়া হচ্ছে মুন্সিগঞ্জে। আর পদ্মা সেতু 2 তলা বিশিষ্ট, নিচ দিয়ে ট্রেন চলে, উপর দিয়ে যানবাহনগুলো চলাচল করে। 2 তলা বিশিষ্ট একটা সেতু। মেট্রো রেল কোন মন্ত্রণালয়ের অধীনে? মেট্রো রেল কোন মন্ত্রণালয়ের অধীনে? রেল মন্ত্রণালয়ের অধীনে আছে রেল যোগাযোগ ব্যবস্থা। মেট্রো রেল হতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় কি আছে? বিজেপি না, প্রধানমন্ত্রীর কার্যালয় আছে হচ্ছে প্রতিরক্ষা যে মন্ত্রণালয় যেটা আছে, প্রতিরক্ষা বিষয়, এখানে বিষয়গুলো আছে। স্পারসু, যোগাযোগ মন্ত্রণালয়। আগে যোগাযোগ মন্ত্রণালয় আলাদা ছিল, কিন্তু বর্তমানে সেটাকে সড়ক পরিবহন যোগাযোগ সেতু মন্ত্রণালয় হিসেবে আলাদাভাবে গঠন করা হয়েছে। সড়ক পরিবহন সেতু যোগাযোগ মন্ত্রণালয় একসাথে গঠন। সেক্ষেত্রে মেট্রো রেল বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধীনে চালু আছে বা পরিচালিত হয়? সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়। হ্যাঁ, সড়ক পরিবহন, ডি। ওকে, এই সড়ক পরিবহন সেতু মন্ত্রী কে বর্তমানে? বাংলাদেশের সড়ক পরিবহন সেতু মন্ত্রী কে? এটা আগে বলেন। বাংলাদেশে 19-এর বি না, 19-এর 4। 19-এর উত্তর হবে 4। মরিয়ম বলতেছেন বি। 19-এর 4, 19-এর বি না। প্রধানমন্ত্রীর কার্যালয় না, 19-এর ডি। বর্তমানে সড়ক পরিবহন মন্ত্রী কে? ওবায়দুল কাদের। হ্যাঁ, মরিয়াম ঠিক বলছেন। এবার ওবায়দুল কাদের হচ্ছে বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
বলা হচ্ছে কোন প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র সমুদ্রে সংঘটিত হতে পারে? কোন দুর্যোগটা সমুদ্রে হয়ে থাকে? দেখেন, ভূমিকম্প, এটা কিন্তু ভূমিতে হতে পারে, সমুদ্রের ভিতরে হতে পারে, কিন্তু বলা আছে শুধুমাত্র শুধুমাত্র কোথায় হতে থাকে, অনলি কোথায় হয়? কাল বৈশাখী, এটা তো কিছুদিন আগে হয়ে গেল সারা দেশে, কিছুদিন আগে সিলেটে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হইলো, কাল বৈশাখী সব লন্ডভন্ড হলো। বন্যা, বন্যা কিন্তু বন্যাকে শুধুমাত্র সমুদ্রে হয়, এটা কিন্তু নদীতেও হতে পারে, বন্যা নদীতে হতে পারে, বা আশেপাশে বিভিন্ন এলাকায় কিন্তু বন্যা হতে পারে। কিন্তু এই সুনামি, সুনামি আগের দিন পড়েছিলাম, সুনামি জাপানি শব্দটি সুনামি, সেক্ষেত্রে এই সুনামি কিন্তু জাপানে, অর্থাৎ যখন ভূমিকম্প হয়, সুনামি কিন্তু ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়, ভূমিকম্প হওয়ার প্রেক্ষিতে কিন্তু সুনামি সৃষ্টি হয়। সেক্ষেত্রে আজকে কিন্তু বড় একটা ভূমিকম্প হয়েছে, আজকেও কিন্তু বড় একটা ভূমিকম্প, এই ভূমিকম্পের পরে সুনামি সৃষ্টি হয়। তাহলে এই যে সুনামিটা, প্রাকৃতিক দুর্যোগটা যখন সমুদ্রে আন্দোলিত হয়, অর্থাৎ সমুদ্র তলদেশগুলো ভূমিকম্পের কারণে অনেক বেশি আন্দোলিত হয়, পরবর্তীতে এই পানিগুলো সমুদ্র তীরে আসতে পড়ে, ঢেউগুলো সমুদ্রে তীরে আসতে পড়ে, পরবর্তীতে ওই জায়গাগুলো প্লাবিত হয়, এটাকে বলা হচ্ছে সুনামি। সুনামি শুধুমাত্র সমুদ্রে হতে পারে। এরপরে বলা হচ্ছে কাপ্তাই লেক কিসের জন্য পরিচিত? আমরা আগের দিনও পড়ছি। বাংলাদেশের মৎস্য প্রজনন কেন্দ্র, বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় হালদাকে, হালদাকে বলা হয় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। হালদা যে নদীটা আছে, এই হালদা নদীকে বলা হয় প্রাকৃতিক, প্রচুর পরিমাণে পোনা মাছ উৎপাদন করা হয়। বাংলাদেশে যে পোনা মাছগুলো সব থেকে বেশি উৎপাদন করা হয় প্রাকৃতিকভাবে এই হালদা নদীতে, হালদাতে প্রচুর পরিমাণে পোনা মাছ মৎস্য প্রজনন করা হয়ে থাকে। এটাকে কাপ্তাই কিসের জন্য বিখ্যাত? জলবিদ্যুৎ, প্রাকৃতিক রেখ, না গোলজ উদ্ভিদ, কোনটা হতে পারে? জলবিদ্যুৎ কেন্দ্র, আমরা আগের দিন কিন্তু পড়ছিলাম, হ্যাঁ সবারই আনসার সঠিক, জলবিদ্যুৎ কেন্দ্র। আমরা কাপ্তাইতে বাদ দিয়ে আগের দিন পড়ছিলাম 1962 সালে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়, এটার উৎপাদন ক্ষমতা হচ্ছে 230 মেগাওয়াট, 230 মেগাওয়াট। পাকিস্তান আমলে তৈরি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই। কর্ণফুলী নদীতে বাদ দিয়ে কাপ্তাই লেকের যে অংশ আছে এখানে বাদ দিয়ে এই বিদ্যুৎ, অর্থাৎ পানির স্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয়, টারবাইন ঘুরিয়ে এই বিদ্যুৎটা তৈরি করা হয়। দেশের সবচেয়ে বড় সেতু কোনটা? মাত্র কিন্তু পড়লাম। বাংলাদেশের দীর্ঘতম বা সবথেকে বড় সেতু কোনটা? বাংলাদেশের দীর্ঘতম সবথেকে বড় সেতু কোনটা? হার্ডিঞ্জ ব্রিজ, কিন্তু এটাকে বলা, এর দৈর্ঘ্য হচ্ছে 1.8 কিলোমিটার। এটা তৈরি হয় লর্ড হার্ডিঞ্জের আমলে 1915 সালে এটা তৈরি হয়। এটা দৈর্ঘ্য হচ্ছে 1.8 কিলোমিটার। লর্ড হার্ডিঞ্জ ইংরেজ, যার সময় বঙ্গভঙ্গ রদ করা হয়েছে, লর্ড হার্ডিঞ্জ তার সময় বঙ্গভঙ্গ রদ করা হয়, এবং তার সময়ে 1915 সালে তিনি এই ব্রিজটা তৈরি করে, যেটাকে পাকশি ব্রিজও বলা হয়ে থাকে, হার্ডিঞ্জ ব্রিজ। বঙ্গবন্ধু সেতু, যেটার আরেকটা যমুনা সেতুর নাম হচ্ছে, এটা দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার, 4.8 কিলোমিটার। বঙ্গবন্ধু সেতুর আরেক নাম হচ্ছে যমুনা সেতু, যমুনা নদীর উপর নির্মিত, 4.8 কিলোমিটার। আর পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার, মাত্র পড়লাম আমরা। ওকে, ফাইন। এরপর যদি পরের কোশ্চেনে যাই আমরা, সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেছিলেন কে? সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেছিলেন কে? আমরা জানি সিরাজউদ্দৌলা চলচ্চিত্র, অর্থাৎ এটাকে উপন্যাস রচনা করেন সিকান্দার আবু জাফর, সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর তিনি
এই নাটকটা রচনা করেন। এই নাটকটাকে পরবর্তীতে চলচ্চিত্রে রূপদান করা হয়। নাটকটাকে পরবর্তীতে চলচ্চিত্রে রূপদান করা হয় এবং এই চলচ্চিত্রে সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেন কে? অভিনয় করেন কে? সবার কমেন্ট একটু দেখি। সবারই অ্যান্সার মোটামুটি সঠিক হচ্ছে। সিকান্দার আবু জাফর, হ্যাঁ ঠিক তো আছে, কিন্তু এটা তার ভূমিকায় অভিনয় করছিল কে, কোন ব্যক্তি? সিকান্দার আবু জাফর, খ খ হ্যাঁ আনোয়ার হোসেন। সিকান্দার আবু জাফরের চরিত্রে অভিনয় করে হচ্ছে আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। বলা হচ্ছে কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? কিছুদিন আগে কিন্তু হলো কালবৈশাখী ঝড়। শুধু কি বৈশাখ মাসে ঝড় হয়? শুধু কি বৈশাখ মাসে হবে না অন্য কোনো মাসে হবে? কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? 24, 24-এর বি, 24-এর সি অনেকেই বলছেন, 24-এর বি বলছেন অনেকেই, 24-এর 24-এর বি বলছেন অনেকেই। চৈত্র বৈশাখ বলছেন, চৈত্র বৈশাখ কোশ্চেনগুলো আমরা দেখি। বাংলাদেশের মোট ঋতু 6টা, কিন্তু যদি আমরা এখন 3টা দেখতে পাই, বৃষ্টি, গরম এবং শীত, এই তিনটা অনুভব করতে পারি, সেগুলো দেখা যায় না। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস হচ্ছে মিলে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ এই আষাঢ় শ্রাবণ কি বর্ষাকাল। এভাবে মোট 6টা ঋতু, কিন্তু কোন সময়টাকে বলা হচ্ছে কালবৈশাখী? কালবৈশাখী যে ঝড়গুলো হয়ে থাকে, এখন কিন্তু বৈশাখ মাস কিন্তু পড়ে নাই। আমরা জানি প্রত্যেক বছরের এপ্রিলের 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 14 তারিখ হচ্ছে পয়লা বৈশাখ। এপ্রিলের 14 তারিখ এটা ফিক্সড, প্রত্যেক বছরে এপ্রিলের 14 তারিখ হচ্ছে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ এখন কিন্তু আসে না, এখন আজকে এপ্রিলের 3 তারিখ, তাহলে পয়লা বৈশাখ আসার আগে কিন্তু কি হয়েছে, ঝড় শুরু হয়ে গেছে। তাহলে ওই বাংলাদেশের সর্বশেষ মাস কোনটা? চৈত্র মাস। চৈত্র মাস হচ্ছে সর্বশেষ মাস। চৈত্র মাসেও কিন্তু এই ঝড়গুলো আবির্ভাব হয় এবং শুরু হয়। সেক্ষেত্রে আমরা বলা হয়ে থাকে চৈত্র এবং বৈশাখ মাসের জলগুলোকে, চৈত্র এবং বৈশাখ মাসে যে ঝড়গুলো হয়ে থাকে এই ঝড়গুলোকে মিলে একসাথে বলা হয় কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় এর জ্যৈষ্ঠ আসবে না। চৈত্র মাস এবং বৈশাখ মাসের ঝড়গুলোকে একত্রে বলা হয় কালবৈশাখী ঝড়। বৈশাখ জ্যৈষ্ঠ না। মরিয়াম আপনি এত ভুল উত্তর দিচ্ছেন কেন? পড়াশোনা করেন ঠিক মতো। বৈশাখ জ্যৈষ্ঠ না, কালবৈশাখী হচ্ছে চৈত্র এবং বৈশাখ। চৈত্র মাসের এখন কিন্তু আমরা এভাবে মনে রাখবো, কিছুদিন আগে কিন্তু ঝড় হয়ে গেল, এটা কালবৈশাখী ঝড়। তো এই বৈশাখের আগেই চৈত্র মাস থেকে ঝড়টা শুরু হচ্ছে, এটাকে বলা হচ্ছে চৈত্র এবং বৈশাখ 2 মাসের যে ঝড়গুলো হবে এটাকে বলা হচ্ছে কালবৈশাখী ঝড়। স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটা? স্বাধীন বাংলাদেশের মুক্ত প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটা?
এখানে তো জয়যাত্রা যেটা এটা প্রকাশিত হয়, এটা জয়যাত্রা আপনাদের 2004 সালে 2004 সালে এটি প্রকাশ করা হয় বা রিলিজ পায় 2004 সালে। আর এটা পরিচালক হচ্ছে তৌকির আহমেদ। তৌকির আহমেদ। তাহলে এর আগে কিন্তু আমাদের চলচ্চিত্র মুক্তি পেয়ে, তাহলে এটা কিন্তু হবে না। কোনটা হবে? অ্যান্সার দেন, সবারই অ্যান্সার দেখি। গ নাম্বার, ওরা 11 জন। না, ওরা 11 জন হতে পারে, ওরা 11 জন। সি হবে না, এ হবে। সবারই সি দিচ্ছেন, অনেকেই বলছেন বি, সি, ওরা 11। অনেকে অনেক অ্যান্সার দিচ্ছেন, দিতে থাকেন। মুক্তির গান, ওরা 11 জন, হুলিয়া, তিনটা এখানে আছে। মুক্তির গান, ওরা 11 জন, হুলিয়া। সবার অ্যান্সার দেখি, অনেকেই বি বলছে, অনেকেই বি, অনেকেই বি। দেখেন, জয়যাত্রা প্রকাশিত হয় 2004 সালে, মুক্তির গান 1996 সালে, ওরা 11 জন 1972 সালে। ওরা 11 জন হচ্ছে চাষী নজরুল ইসলাম, চাষী নজরুল, পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম। মুক্তির গান তারেক মাসুদ। দুটো ইম্পর্টেন্ট খুব, মুক্তির গান এবং ওরা 11 জন। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র হচ্ছে ওরা 11 জন, খুব ইম্পর্টেন্ট। যদি এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, ওরা 11 জনই হবে। দেখেন, 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কয়টি দেশে? 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কয়টি দেশে? অ্যান্সার দিতে থাকেন। 6 গ, মুক্তির গান 65। অ্যান্সার দিতে থাকেন। কয়টি দেশে 26 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? 2026 সালে বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, এই তিনটা দেশ মিলে একটা বিশ্বকাপ আয়োজন করবে 26 সালে। এবং প্রশ্ন হতে পারে 26 সালে কয়টা দল অংশগ্রহণ করবে? এতদিন পর্যন্ত, আজ পর্যন্ত 32টা দল অংশগ্রহণ করছে, 32টা করে দল প্রত্যেকবার অংশগ্রহণ করছে। কিন্তু 26 সাল থেকে বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করবে 48টা দেশ। মোট 48টা দেশ মিলে নতুন করে শুরু হবে, অর্থাৎ 26 সাল থেকে প্রথম 48টা দেশ নিয়ে 26 সালে ফুটবল বিশ্বকাপটা আরম্ভ হবে। আমেরিকা, কানাডা, মেক্সিকো, আমেরিকা, 48টি দেশ। ওকে, ফাইন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন থাকার জন্য। আমরা আল্লাহ হাফেজ। আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসে ছিলেন। কোনো বিষয়ে মিস্টেক হলে, কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন।
দেখা হবে নেক্সট ক্লাসে, আগামীকালে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।